খুব কাছ থেকে দেখেছি অনেক মানুষ ওই অসুবিধার ক্রীড়ার সম্বর্ধনায় আজকের এই সভা পরিচালনা করার জন্য আমি সভাপতি হিসেবে মাননীয় অনির্বাণ চট্টোপাধ্যায় নাম। এখন আমাদের মধ্যে উপস্থিত বিশুদা আছে। বিশুদা আন্দোলনের সভাপতি উপস্থিত আমাদের সার্ভিস ইঞ্জিনিয়ার ওকে যাই আছে আসবে বাবুরা রাস্তাতে এবং বিদায় লাইট বাড়িয়ে অন্ধকার লাইট হয়ে যাবে। অসুবিধা আমাদের এই মাত্র একটা বছর কি 1.5 বছর এসেছে। অসুবিধাকে আমরা চাপাডাঙ্গা 2000 সাল থেকে দেখছি। কারণ এই অসুবিধা আমরা এখন কি বলবো, এত ক্লোজভাবে এসেছি যে খুব মানে কে ক্যাজুয়াল আর কি পারবে সেটা আমরা একটা ভাবতাম না। সেই পরিপ্রেক্ষিতে ওনার সঙ্গে আনন্দ ফুর্তি আর কি বাকি সবই আমরা খুবই করেছি এবং যতই আমরা সিরিয়াস কিছু বলে ফেলি কিন্তু গান করতেন। যাই হোক আরামবাগকে এখানে চলে এসছেন, আরামবাগকে ওনার বিদায় সম্বর্ধনা হচ্ছে, খুবই আনন্দের জিনিস। কিন্তু এই চাকরির জীবনে তো প্রত্যেকেই যেতে হবে। 60 বছর বয়স হয়ে গেলেই ব্যাস তাকে বাড়ি যেতে হবে। এবং এই যে আজকে প্রায় 30-35 বছর উনি সার্ভিস করেছেন, এই সার্ভিস জীবনে ওনার অনেক অবদান আছে। চাপাডাঙ্গাতেও আছে, আরামবাগেতে নিশ্চয়ই এসেছে। সেই পরিপ্রেক্ষিতে ওনার কাজের সীমা খুব ভালো ছিল, সবাইকে নিয়ে মিলে মিলে কাজকর্ম করতে। তাই বিদায় অনুষ্ঠানে আরো সব আছেন, আপনারা প্রত্যেকেই অনেক কিছু ওনার সম্বন্ধে বলবেন। বিশেষ করে চাপাডাঙ্গা যারা তারা তো ছিলেন, তারা তো আরামবাগে এসেছেন, অনেকেই অনেক কিছু জানেন ঢাকা নিয়ে বলবেন আপনারা। ওনার অবসর জীবন সুখের হোক, শান্তিতে কাটুন, পরিবার পরিজন নিয়ে এটুকু বলি আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। এখন আমাদের মধ্যে উপস্থিত আরামবাগের ক্যাজুয়াল মজদুর ইউনিয়নের যে ইউনিট সেক্রেটারি আছে সন্টুদা, দুটার কথা বলবেন। অসুবিধার ফেরার অনুষ্ঠান, অসুবিধা রিটার্ন হয়েছে 31 বছর, সেদিনকে আমরা অনুষ্ঠানটা করতে পারি না। তার জন্য আমাদের দেরি হলো যে আজকে আমাদের অসুবিধার ফেরার অনুষ্ঠান। অসুবিধা আরামবাগে এসছে একটা বছরের কাছাকাছি হবে। আগে অসুবিধার সাথে আমাদের খুব একটা জানাশোনাও ছিল না। তো আরামবাগে জবে থেকে এসছে, তবে থেকে অসুবিধার সাথে আমাদের খুবই একটা দাদার মতো সম্পর্ক। এবং অসুবিধার মতো মানুষ হয়তো ওরা আগের পরিচয় হলে ভালো হতো, যার তখন আসার পর থেকে অসুবিধার ব্যবহার, কথাবার্তা এবং সবার সাথে মন জয় করে চলা, এটা আরামবাগে যারা মেন অফিসের লোক ছিল তারা সবাই জানে। খুব আপনার সাথে মন খুলে সবার সাথে কথা বলে, যে কোনো সমস্যা অসুবিধা বললে অসুবিধা মোটামুটি আজকাল আসি সেই টাকা করা যায়। এখন অসুবিধার অবসর জীবন যেন খুব ভালোভাবে সুখে কাটে, এই কথাগুলো একটু আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত আমাদের মাননীয় আরামবাগের আধিকারিক বাবুদা, সন্টু, না, তুই যদি বলতে থাকো ওখান থেকে বলতে থাকবে।
সবথেকে বড় আজকে ঠিক আছে না না এইচডি বলার আগে ওইখান থেকে বলে দেবেন আগে আগে এখানে যেটা বলা তো তারপরে ফুল দিয়ে অসীমদাকে আমি চিনি 2002 সালে। হ্যাঁ 2002 সালে আমরা যখন ডিপার্টমেন্টে ঢুকি তখন অসীমদা ছিল টিএসসি। তখন থেকে আমরা অসীমদাকে চিনতাম। বিভিন্ন কারণে আমরা তখন উনি মলয়পুরে থাকতেন, বিভিন্ন কারণে তখন আমরা মলয়পুর যেতাম বা মলয়পুর থেকে উনি চাপাডাঙ্গা আসতেন। আমরা একসাথে ইউনিয়ন করেছি, একসাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে, কলকাতা বলুন বিভিন্ন জায়গায় আমরা একসাথে যেতাম। অসীমদাকে আজ বলতে দ্বিধা নেই, অসীমদাকে আমরা একটু রাগাতাম, ও একটু রেগে গেলে আমরা আনন্দ পেতাম। ও আমার একটু রেগে যেত, রেগে গিয়ে আবার ভাই বলে কাছে যেত। কোনোদিন এরকম ছিল না যে কথাবার্তা থাকে নেই বা কোনোদিন আমাদেরকে ভাই ছাড়া কথা বলে নেই। উনি আমাদেরকে ভালো একজন মানুষ। আমাদের কাছ থেকে আজকে তিনি চাকরি জীবন থেকে যাচ্ছেন, কিন্তু আমি মনে করি ওনার যখনই উনি ফোন করবেন, ওনার অবসরকালীন জীবনে ওনার কোনো দরকারে অবশ্যই আমাদেরকে পাবেন, এটুকু কথা দিচ্ছি। আর অসীমদাকেও বলবো একদম বাড়িতে বসে থাকবেন না, মাঝে মাঝে আমাদের এখানে এলে বিভিন্ন ছেলের সাথে কথা বলবেন। তাহলে আপনি এখন ইয়ং, আপনার 60 বছর হয়তো হয়ে গেছে, আপনাকে চাকরি থেকে চলে যেতে হচ্ছে, কিন্তু আপনি মন থেকে ভেঙে পড়বেন না। আপনি কর্মঠ মানুষ, আপনি কাজ নিয়ে থাকবেন, কোনো কিছু চিন্তা ভাবনা করবেন না, এটুকু আপনাকে আমি বললাম। আর এটা সবার জীবনই আছে। আমাদের ডিপার্টমেন্টের যে অবস্থা বর্তমানে, আমরা হয়তো এই দিনটা আমরা পাবো নাকি জানি না, হয়তো আমাদের তাড়াতাড়ি হয়তো চলে যেতে হবে। তো উনি ওনার 60 বছর চাকরি জীবন উনি পূর্ণ করে সকলের অভ্যর্থনা নিয়ে আরো উনি যাচ্ছেন, এটা আমি মনে করি। তার জন্য উনি সুখী মানুষ। আশা করি ভগবানের কাছে বলবো অসীমদার জীবন, পরবর্তী জীবন এবং পরিবার পরিজনদের প্রতি উনি সময় দিতে পারেননি চাকরির জন্য, উনি সকলের কাছে সময় দেবেন এবং সকলের অসীমতা হয়ে ভালো থাকবেন। নমস্কার। এখন আমাদের মধ্যে উপস্থিত আরামবাগের ইউনিট সেক্রেটারি বাবলুদা 2 কথা বলবে। বিগত দিনেও অসীমদার সঙ্গে আমার দেখা হতো। সেটা হচ্ছে আমি 2009 সালে ঢুকেছি ব্রাঞ্চে। ঢোকার পর যখন ব্রাঞ্চে দুজনে মিলে আমরা ছিলাম, ব্রাঞ্চের মিটিংয়ে বলুন বা কলকাতায় যাওয়ার সময় বা একসঙ্গে ট্রেনিংও নিয়েছি কিছুদিন আগে, মানে বছর 2 আগে কলকাতায় একসঙ্গে ট্রেনিং, এই যখন মোটিভেশন বা এখানে যে আমাদের ডিপার্টমেন্টাল ট্রেনিং ছিল, খুব কাটিয়েছি, খুব ভালো একসঙ্গে বন্ধুত্বপূর্ণ বা দাদা। একসঙ্গে আমরা 1 বছর যাবৎ খুবই ক্লোজভাবে আনন্দের সঙ্গে কাটিয়েছি এবং চাকরি জীবন যথেষ্ট ডিপার্টমেন্টের হয়ে যে কাজ করেছে খুবই প্রশংসনীয় এবং নিয়মিত ডিপার্টমেন্টের হয়ে এতদিন কাজ করেছেন। কিন্তু নিয়ম অনুপাতে যেতেই হবে, এটা সবাইকেই একদিন যেতে হবে। আজকে অসীমদা যাচ্ছে, আমাদেরও যেটা যেতে হবে, এখানে কিছু করারও নেই। এবং আগামী দিনে অসীমদা সুস্থ এবং বাড়ির ফ্যামিলি, আগে চাকরি জীবন থাকাকালীন হয়তো ফ্যামিলিকে অত টাইম দিতে পারে না, এখন ফুল টাইম দেবেন এবং এখন স্ট্রং আছে। কোনো অসুবিধা হলে আরামবাগে অসুবিধা পারে উনি, আপনি যদি আরামবাগে অসুবিধা মাঝে মাঝে আসে, আপনারা বেড়াতে আসবেন, খুবই ভালো লাগবে। এসলে দেখা সাক্ষাৎ হবে এবং আগামী জীবন সুস্থ থাকুক এবং পারিবারিকভাবে ভালোভাবে সুস্থভাবে কাটুক, এই বলে আমার বক্তব্য। এবং আমাদের মধ্যে উপস্থিত এই আছে কেউ ভিডিও বিদ্যুৎ হয়ে গেল ভিডিও করে আচ্ছা ওরা করবে, তা আমি করছি, এইখানে বসে বসে করছি।
ওটা স্টিল ফটো তুলবো, স্টিল ফটো যখন গিফটগুলো দেবেন তখন চল স্টিল না একটু ধরো না ভিডিওটা বন্ধ করে দেবো। ভিডিওটা তোলো, এই ওয়েবটা হ্যাঁ বসে আর স্টিল ফটো করে নেবে। যখন গিফটগুলো দেবে তখন স্টিল ফটো করবো। যখন এইটা দেওয়া হবে তখন স্টিল হ্যাঁ ফটো। হ্যাঁ নদীতে যখন লেই করা হয় তখন অসুবিধা থেকে আমাদের হ্যাবক ফেলবে জানে ভালো করে আমাদেরকে ইভেন ওখানে না ডে নাইট থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে যে কতগুলো অসুবিধা মানে যে ধরনের লোকাল দরকার হয় তারপরে টেক্সটাইলে আবার যখন লেই করা হয় এইগুলো মানে ওখানে প্রায় 1 মাস যাবত আমরা কাজ করেছি ডিফারেন্ট মানে পেলে তোমার 10 দিন কখনো 5 দিন এই অসুবিধা সেই সময়ই মানে অসুবিধার সঙ্গে ইন্টারাকশন আমার বেশি নর্মালি ফাইবার পেপারে 500 টাকা দিতে হয় কিন্তু ওই বুকটা নতুনভাবে তৈরি করার জন্য ভায়া প্রস্তুতি হলো সেই সময় কোম্পানি এটা আসে না যদিও মনে করে এসে ছিল তারপর চাকরি জন্য ব্যাপার আমার একটা জিনিস আমি আশ্চর্য অসুবিধাকে 60 বছর কোনো হচ্ছে না এটা ভালো লেগেছে এরকম একটা মেনটেন করে খুব ভালো জিনিস সুস্থ থাকে যেভাবে কারণ জিনিস তো যাবে যেটা সবাই যায় ওইটাকে খারাপ লাগে একদিন একটা সিস্টেমের মধ্যে থাকা সকালবেলা 10টার সময় একটু পরে দিচ্ছি, আমাদের এই অফিসে ফেয়ারওয়েল অনুষ্ঠান হচ্ছে, হয়ে গেলেই দিচ্ছি। হ্যাঁ 10-15 মিনিট বাদে। হ্যাঁ কাজটা একটু ডিস্টার্ব হয়ে যায় এইটাকে আপনার ওই ইউজার আইডিটা আর ইয়ে করো, যেটিওকে করো, যেটিও দিয়ে দেবো, ওটা আমি দিই না ইউজার আইডিটা। হ্যাঁ যেটিওকে বলো, যেটিও দিয়ে দেবো। আস্তের দিকে প্রথম লক্ষ্য রাখা আপনি বাড়ির কাজ করতে সেটা ঠিক কথা কিন্তু আস্তের দিকে বিশেষ লক্ষ্য রাখা ঠিক আছে আর রিটায়ারমেন্টের পর হয়তো আমি জানি না আপনার মানে পার্সোনাল ইকোনমিকের কন্ডিশন কেমন আছে কিন্তু আর্মি থেকে আপনি যেটা পাবেন সেটা সুস্থ থাকার মধ্যে যথেষ্ট আমার মনে হয় তো মানে কিছু ফলের চাল তো ওইটা দিকে চিন্তা না করে হ্যাঁ আমি একটা 1,000 টাকা পেমেন্ট পেতাম এখন আমি একটা পেনশন এই টাকাটা খারাপ লাগে নিঃসন্দেহে খুবই খারাপ লাগে কিন্তু মেনে নিতে হবে ফার্স্ট মূল্যকে মেনে নিতে হবে রিটায়ারমেন্ট মারাটা কিন্তু কষ্ট হয় আমি ফেব্রুয়ারিতে রিটায়ার করবো আমি অনেক আমি রিটায়ার করবো এখন থেকে আমার মধ্যে ওই রিটায়ারমেন্টের একটা ইয়ে ছিল আমি এভাবে রিটায়ারমেন্টের পরে কী করবো আমি নিজেকেই কোশ্চেন করি নিজেকেই উত্তর দিই আমার কীভাবে ওই টাইমটা মেনটেন করবো আমার এখন কি সাহায্য যেমন আমার সার্ভিসের যেমন যেমন রিকোয়ারমেন্ট আছে সেগুলো আছে আজকে আমার 12 বছর কেন আমার রিকোয়ারমেন্ট আছে কোনোদিন এখন লেটে কোনোদিন এখন লেটে গেলাম কোনো নাইটে থেকে গেলাম এই যে সিস্টেমটা থেকে আমাকে আস্তে আস্তে নিতে হবে অসুবিধা তো আমি সেটা করবো উনি বেরিয়ে চলে গেছেন কিন্তু এখন যে একটা ইনিশিয়াল স্টেজ ওটা খারাপ লাগে 10টার সময় হলে মনে হবে না এখানে এলে কি হলো বন্ধু বান্ধব বিভিন্ন কথাবার্তা বিভিন্ন কাজের মধ্যে নিজেকে থাকা মানে এদের চলতো সিস্টেমে চলে এই সিস্টেমটা ডিস্টার্ব হয়ে ওইটা আপনাকে এখন কিন্তু নতুন একটা রুটিন তৈরি করতে হবে আমি সকালবেলা রুটিন এটা মর্নিং ওয়াক করলাম পয়েন্টটা উঠতে ঠিক টাইম খাওয়া দাওয়া করলাম ঘরেতে কাজ করে আমার কাজ থাকে যেগুলো নর্মালি সার্ভিস পিরিয়ড আমাদের অনেক সময় নেগলেক্ট করতে হবে সেগুলো নেগলেক্ট করতে হবে হ্যাঁ তার জন্য আপনাকে একটা রুটিন তৈরি করে আপনি যদি সেইভাবে চলেন দেখবেন রিটায়ার লাইফটা খুব ভালো লাগে এর সাথে খুঁজে বের সেই দায়িত্বটা কিন্তু আপনার এটা কেউ আমি যদি বলে দিই আপনি কিন্তু হয়তো সেটা আমার পছন্দ না হতে পারে কেননা সবার তো চিন্তা ভাবনা অন্যরকম আপনার রিটায়ারমেন্ট লাইফে আপনি স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখবেন ফ্যামিলিকে অবশ্যই দেখতে হবে ছেলে মেয়ে আপনার আছে অসুবিধা তাদেরকে নিয়ে আমাদের অন্যভাবে থাকতে আর খারাপ লাগে চলো অফিস তো আপনার এখানেই আছে অন্য সব বন্ধুদের যখনই আসবেন আপনার গভর্নমেন্ট দাবি আছে আমি যখন আগে আপনাদের আপনি ভাববেন না যে আপনি রিটায়ার হয়ে গেলাম মানে বিয়ে করতে ঠিক আছে আপনি কিন্তু বিয়ে করতে রিটায়ার পাবেন রিটায়ারমেন্টের পরে অবসাদ পেতে হবে কারণ কিছুদিন অভিজ্ঞতা আমাদের ইয়ে আছে ঠিক আছে আপনার ব্যাপারটা কিন্তু কাজটা আমার ভালো লাগে ও সার্ভিস এই রিলেশনটা ভালোবাসা আছে কোনো কোনো কারণ না ওরা কোথাও ভালো লাগে না এখানে চলে ও জানে এখানে এসে আমার ভালো লাগে ওইরকম একটা পরিবেশে ও 20 বছর 60 বছর কাজ করে যাবে অ্যাটলিস্ট 32 থেকে 33 বছর কাজ করে ওখানে একটা কোনো রকমের মায়া আমার আমিও সার্ভিস ছাড়া করে এখন থেকে ভাবি আমি কীভাবে ওই সার্ভিস ছাড়া লাইফ আমরা ফার্স্ট সার্ভিসের পরে
সেকেন্ড সার্ভিসে মাঝে আবার একটা সার্ভিস ছিল, গ্যাপ আমি পাইনি, আমি বুঝতে পারি এখন আমি বুঝতে পারি। যাই হোক, এটার জন্য আপনাকে কিন্তু নিজে নিয়ে বুঝতে হবে, খারাপ লাগলে চলে আসবে না, ঠিক আছে? এটা নিয়ে আপনারা আছি আদি আদি হবে না করবো, আমার মানে আপনার টাইম পাচ্ছে, আমার তখন সেই সময় নেই। যাই হোক, ভালো থাকবেন, কোনো অসুবিধা হলে আমার যদি পার্সোনালি কোনো হেল্প দরকার হয় আমি আপনাকে পার্সোনালি হেল্প করবো, আর বাকিরা সবাই আছে দেখে দিচ্ছি। এবং আজকে এই দিনটা হয়তো সরকার থেকে আপনাকে হয়তো দেখতে হবে, মানে এমপ্লয়ি দেখতে হবে, তার মানে এমপ্লয়ি কিন্তু আপনি সুস্থ থাকবেন, আর আমি মিটিং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি অনির্বাণ চট্টোপাধ্যায়। কমরেড, দেখুন আমাদের পরিচিত মুখ অসুবিধা বিগত ৩০ অক্টোবর, তো এখন রিটায়ারমেন্টের দিনটা হচ্ছে, যতই আমরা যাই বলি না কেন, এটা তো একটা সত্যি যে ৬০ বছর হয়ে গেলে রিটায়ার করতে, তো সেই জন্য আজকে আমাদের জন্য একটা মনটা আমাদের অনেক বিষাদ ভারাক্রান্ত যে অসুবিধাকে আমাদের বিদায় দিতে হবে, কিন্তু এটা সার্ভিস থেকে বিদায়। আমরা চিরকালই অসুবিধার মনের কাছাকাছি আছি, অসুবিধাও আমাদের মনের কাছাকাছি আছে, এবং অসুবিধা যখনই আরামবাগে আসবে আমি অসুবিধাকে অনুরোধ করবো যে আরামবাগ আমাদের অফিসে আসতে, আমরা আসবো, গল্প কথা করবো। আর পেনশনের যে ব্যাপারটা, পেনশনের ফাইল মোটামুটি প্রসেসের জন্য সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে, সিবিপির টাকা, গ্র্যাচুইটির টাকা, সেগুলি আশা করে তাড়াতাড়ি পেয়ে যাবে। এখন অসুবিধা কাজের মানুষ, যেরকম প্রফেসা বললে, তো অসুবিধা এবার যে সমস্ত কাজগুলো আছে সেই সমস্ত কাজগুলো করবে, কিন্তু আমরা পতাকাকে লাগাবোই, যখন সময় পাবো, যখন সুযোগ পাবো, তখন কিন্তু আমরা পতাকার পিছনে লাগবো এবং পতাকাকে লাগাবো। তো আজকে আমি লাইটার নোট আমি বলছি জিনিসটাকে, কারণ আমি বুঝতে পারছি যে যতই যাই হোক না কেন আজকে অসুবিধার ঘটনা যথেষ্টই হয়েছে, তবুও একটু হাসি মজাকের মাধ্যমে পরিস্থিতিটাকে একটু লঘু করে দিচ্ছি। দেখুন, যেদিন রিটায়ার মানুষ করবে, যেদিন ছেড়ে চলে যাবে, একটা টান হয়ে যায়, ওরা ভাবলো যে অসুবিধা খারাপ লাগবে, সে আমিও যেদিন এখান থেকে যাবো আমারও খারাপ লাগবে, ইভেন যারা রিটায়ার করার ট্রান্সফার হয় তাদেরও খারাপ লাগে, এটা একটা মানুষের ধর্ম, কিন্তু এখন কিছু করার নেই। তো যাই হোক, অসুবিধা কিন্তু খুব উজ্জ্বল মনের মানুষ, মানে হাসি ঠাট্টা, সবার সঙ্গে একসঙ্গে থাকা, এটাই আমরা দেখেছি। তো যেই রিটায়ার করুন না কেন, আগেও যারা রিটায়ার করেছেন, আজকে অসুবিধা রিটায়ার করেছেন, তো আমরা চিরকালই সবার সঙ্গে পাশে থেকেছি, এবং আরামবাগে এই যে স্টাফদের যে ইংরেজি, সেটা কিন্তু অন্যান্য এক্সচেঞ্জের তুলনায় অনেক বেশি, কারণ রিটায়ার লোকের যখন কোনো সমস্যা হবে অবশ্যই আরামবাগ অফিসে আসবে, যখন কোনো প্রবলেম হবে আমরা আছি, অফিসে আছি, আমরা তো সবাই আছি। তারপরেও আপনি তো কিছুদিন পরে আমার বিশুদার সদস্য হয়ে যাবে। বিশুদা কেন? বিশুদা পেনশনার্স অ্যাসোসিয়েশন আছে না? না না, ও পারমা স্টাফ বিশুদা কেন হবে? ওদের আলাদা আছে না? না ইপিএফ ও জিপিএফ। ঠিক আছে, হ্যাঁ, তো সদস্য হয়ে যাবে, তো আমার AIBDP এর যে আছে AIBDP এর সদস্য হয়ে যাবে, কিন্তু সেই বিএসএল এমপ্লয়িজ ইউনিয়নের ছাতা তলাতেই থাকবে, এবং সেখানে তো যে সমস্ত সমস্যাগুলো, প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো নিয়ে আগামী দিনে লড়াইয়ের ময়দানে দেখা হবে কমরেড, এইগুলি আমি আমার বক্তব্য শেষ করছি। আপনার যে অবসর জীবন সেটা ভালো চলুক, ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা করবো, ভগবান আপনাকে সুস্থ রাখুন, দীর্ঘ জীবন দিন। আপনারা তো বাসিন্দার সঙ্গে চাপড়ায় যারা ছিলেন, সিএম সবার আপনাদের কেউ যদি কিছু বলার থাকে আপনারা বলবেন। একে একে বলুন, বিশেষ করে চাপড়া আছে, যার যা ইচ্ছে বলে। বলো সবাই একটু বলুন কিছু, না মাননীয় সভাপতি সবাইকে জানিয়ে দু এক কথা বলি। অসুবিধা আমার ব্যক্তিগতভাবে 2003 সাল থেকে আমার পূর্ব পরিচিত হয়েই আছে, কারণ আমরা চাপাডাঙ্গায় একসঙ্গে থাকতাম, একসঙ্গে কাজকর্ম করেছি, কলেজের স্টাফ ঠিক কথাই, কিন্তু আমাদের সঙ্গে
সেই অসুবিধার আজকে বিদায়ী সংবর্ধনা জানানো হচ্ছে। এটা আমরা এই বিদায়ী সংবর্ধনা মনে করার কিছু নেই, আমরা সবাই আছি, সবসময় পাশে, সবসময় থাকবো, তুমি ভালো থাকবে, এই বলে আমার শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত এমপি সাহেব এবং জাতির নিয়ে আজকে অনুষ্ঠান আমাদের অসীম দাস এবং আমার কলেজ। অসীম দাস সঙ্গে সত্যিকারে আমাদের অনেক দীর্ঘদিনের পরিচিতি, 2002 সাল থেকে। অসীম দা কাজেরও মানুষ ছিলেন। অসীম দা আজকে হয়তো রিটায়ারমেন্ট নিচ্ছেন কি কথা, উনি চাকরি থেকে অবসর গ্রহণ করছেন, কিন্তু উনি আমাদের মনের মধ্যে সবসময় থেকে যাবেন। যদি কোনো রকম অসুবিধা হয়, নেতৃত্ব যারা আছেন অবশ্যই হেল্প করবে আপনাকে। আর এই কথা বলে অসুবিধা সুস্থ জীবন কামনা করে সব থেকে বেশি ছিলেন আমাদের নবদা। নবদা অনেকটা সময় কাটিয়েছে, নবদাও লড়াই করে থাকতেন। কাজ করতে গিয়ে আমরা কলেজ যখন আমাদের কাজ করতে গিয়ে কিছু আমাদের মনে রাখতো না, আমরা রাখতাম। ঠিক আছে। আজকে অনুষ্ঠান সময়ে ভালোভাবে সুখে শান্তিতে ঈশ্বরের কাছে এটা খুবই প্রার্থনা করি। আর কেউ কিছু বলবে না? নবদা, আমরা দীর্ঘ এখন 1 বছরের মতো আছি, আপনি কিছু বলুন। অসুবিধা অসীমদা আগে মনে করেছিল, আমরা জানতাম সেরকম মেলামেশা ছিল না, কিন্তু অসীমদা রিসেন্টলি আরামবাগে আসার পর অসীমদার উপর একটা গুণ আছে। অসীমদা সবার সঙ্গে খুব ভালো মিলেমিশে যেতে পারে, ছোট বড় যাই হোক। আর অসীমদা নিজে খুব এনার্জি, এই জন্যই সবসময় হাসে খুশি। এই 1 বছর আমরা খুব ভালো, মানে প্রায় 1 বছরের কাছাকাছি আমরা তো অসীমদা নিয়ে খুব ভালোই কাটি। আমি আশা করবো অসীমদার এই রিটায়ার পরবর্তী লাইফ যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা করি ঈশ্বরের কাছে। আমরা কি কেউ আজকে শ্রদ্ধেয় সভাপতি অসীমদা ও অসীমদার সাথে পরিচয় বহুদিন থেকে, 2002 সাল থেকে। আমরা যখন কাজ করেছি, ইনস্টলের কাজ করেছি, তখন থেকেও অসীমদার সাথে পরিচয়। এমনি অসীমদা সত্যি সবাই যেটা বলে গেল মনের দিক দিয়ে সত্যি, মানে আমরা লাগাতাম কোনো সময় কাজের পরিপ্রেক্ষিতে, আমরা মুখেরাঙা থেকে কাজ করতাম, হয়তো কাজের পরিপ্রেক্ষিতে একটা কথা হতো, মনে রাখতো না, বা আমরা যদি ভাবতাম আবার পরামর্শ করতে সব ঠিক হয়ে যেত। যখনই আমরা কোনো কাজের পার্টিতে মলায় করে যেতাম, অসীমদার একটা গুণ ছিল, কি খাবি বলতো, সে কিন্তু দায়ী থাকুক, আমি থাকুক, তুষারদা থাকি, মিষ্টির দোকান থেকে দই মিষ্টি চা আপনি সব নিয়ে যাবে। এই একটা ওনার মধ্যে একটা ছিল। বাকি ওনার আচার ব্যবহার সবই ভালো। ওনার অবসর জীবন সুস্থভাবে কাটুক, ঈশ্বরের কাছে এই কামনা করি। এইগুলো আছে। আর কেউ কিছু বলবে না? জিজ্ঞাসা করেন। বলুন, বলুন।
অফিসের দায়িত্ব সম্বন্ধেই বলছি। বাবা এতদিন কাজ করেছে, আমি ছোটবেলা থেকে দেখে এসেছি। ঘরের কাছে অফিস ছিল, সেটা বাবার খুব সুবিধাই হতো। ঘরের এদিকে কাজও হতো আর অফিসও হতো। বিদ্যুৎ হচ্ছে রাত 2টো বাজছে, 12টা বাজছে, প্রচণ্ড বৃষ্টি। ছোটবেলা শুয়ে আছি আমরা সবাই, তো বাবা বেরিয়ে গেছে। বাবা খুব বৃষ্টি হচ্ছে, বলছিল না না আমাকে যেতেই হবে, অফিসের মেশিন সেটা চালাতে হবে। বাবা চলে গেছে, চিন্তা হচ্ছে মাঠের মাঝখান দিয়ে রাস্তা, হঠাৎ বিদ্যুৎ হচ্ছে, কি হয়ে যাবে। এটাও আমরা দেখেছি, ফোন করছি, বাবা তুমি চলে গেছো অফিস। হ্যাঁ, যাই হোক, তারপরে অনেক ছোটতেও দেখেছি বাবা সে কোলে উঠে কাজ করতো। প্রচণ্ড রোদ, গ্রীষ্মকাল, দেখছি স্কুল যাচ্ছি, পড়তে যাচ্ছি, বাবা কাজ করছি। চাকরি পয়সা তখন মনে হতো যে না টাকাটা খুব ভালো, ছোটবেলা তো অত বুঝতাম না, টাকাটা খুব ভালো, বাবা এটা আনছে ওটা আনছে, খুব ভালো আছে। কিন্তু বাবার কষ্টগুলো তখন খুব একটা বুঝতে পারতাম না, তারপর বুঝতাম যে হ্যাঁ বাবা কষ্ট করেছে। ঘরের কাছে অফিস ছিল, কাজটা হতো, বাবা তুমি অফিস যাবে না, অফিস আছে তো ও হয়ে যাবে সামনে, কাজটা হবে অফিসটাও হবে। আর হয়ে যাচ্ছে, নিজেদেরও খারাপ লাগছে, বাবার নিশ্চয়ই খারাপ লাগবে, কারণ একটা মানুষের কাছে নিজেকে দাঁড়িয়ে জানতে হবে, নাহলে সিস্টেমের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। যাই হোক, ঠাকুরের কাছে প্রার্থনা করে আমার বাবা যেন সুস্থ থাকে, শরীরে কিছু রোগ ধরা পড়েছে, অবসর হলে মানুষের টেনশন আরও বেড়ে যায়। ভালো থাকি, আমি তো বিবাহিত, আপনারা দেখতেই পাচ্ছেন, আমার নিজের সংসার আছে, খরচা আর আমার পর ভাই বা দাদাটাও নেই, সংসারটাও আমাকে সামলাতে হবে, আবার আমার নিজের মা বাবা আছে। আর এখানে যারা উপস্থিত রয়েছেন, বাবা এতদিন কাজ করে এলেন, যদি কোনো দোষ করে থাকে, যদি কোনো অন্যায় করে থাকে, আমি বাবার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, আমাদের সবার কাছে ক্ষমা করে দিচ্ছেন। এই হলো আমি মানে খুব স্পিন হয়, আপনি একটু আপনার এটা কেউ করবেন না, তারই সময় কোনো রকম হবে এই যেগুলো বাবা আরো আদার্স যারা আছে কিন্তু সার্ভিস টাইমে যে কাজবাজগুলো হচ্ছে লাগানো যার যেটা মানে বিশেষ করে বেশি আমাকেই করতে হয়, তো আমারও পরে খারাপ লাগে, কিন্তু ওটাও পার্ট অফ সার্ভিস, ওটা ওর প্রতি আমার কিন্তু রাগ না, কারণ আমাকে ওপর থেকে চাপ আছে, সেই চাপটাকে রিলিজ করার জন্য আমাকে যেভাবে ওই কাজটা উঠতে থাকবে, এইটাই হচ্ছে সার্ভিস। আমিও থাকি ওপর থেকে, আমিও থাকি, এটা ভাববে না যে বাবা করতে প্রত্যেকে খুবই হবে, পাপিয়ার বক্তব্য এই মন নিয়ে যাবে। আপনারা শুনলেন নিজের বাবার সম্বন্ধে, যেটা আমরা কিন্তু অনেকেই জানতাম না। পাপিয়া না বললে মনে হয় আমরা এগুলো অসুবিধাকে আরও কিন্তু অনেকটা আমরা চিনে নিলাম। থ্যাংক ইউ পাপিয়া। আর সর্বশেষে আমাদের যার আজকে বিদায় সম্বন্ধ অনুষ্ঠান অসীমদা, তাকে কিছু বলার জন্য। আমি এখানে ঢুকেছি 26শে ডিসেম্বর 2024 এখানে ঢুকেছি। তা ঢুকে আমি এত আগে যে এত বছর চাপাডাঙ্গায় ছিলাম, আমি কিচ্ছু অফিস থেকে পেতাম না, মাইনে টুকু ছাড়তাম, মেডিকেল বলুন এ বলুন কিচ্ছু পেতাম না। আমি তখন যে নেতা তাকে জিজ্ঞেস করলাম যে একটা মেডিকেল আমাদের নেই, বলে না সব কিছু নেই। কিন্তু আমি যখন আরামবাগে স্যার আমাকে যখন নিয়ে এলো 26শে ডিসেম্বর যখন আমি এখানে ঢুকলাম, 27শে ডিসেম্বর আমার জেই সাহেব আমাকে দেখে জিজ্ঞাসা করে যে অসীমদা আপনি মেডিকেল পান? আমি তখন জেই সাহেবকে বললাম যে না স্যার আমি মেডিকেল এখন পর্যন্ত কোথাও পাইনি, আমার নেতা বলেছিল
যে মাইনে ছাড়া কিছু নাই, ওসব মেডিকেল কিছু নেই। তখন আমাকে যে হিসাবে আমার নিজের 3টে রোগ নিয়ে তখন ভুগছি, তখন যে হিসাবে আমাকে বলেছে, কে বলেছে আপনার মেডিকেল আছে, আপনার যে এত রোগ রয়েছে, তখন সুগারটা হলো, পেটে পাথর হলো, গলায় টিউমার হলো, 3টে একসঙ্গে রোগ নিয়ে ঘুরছি। বলে আপনি যাই করুন, অপারেশন করুন, পেটে অপারেশন করুন, গলায় অপারেশন করুন, যাই করুন, কাগজগুলো নিয়ে আসবেন, আমি সব মেডিকেল করব। তো আমার ফ্যামিলি সবারই, আমার মা থেকে, ওয়াইফ থেকে, আমি থেকে, আর এই 31 এই মাসে অক্টোবরে, সেটাও আমি 300 টাকার ডাক্তার দেখিয়ে সুগারের ওষুধ দিয়ে সেটাও এনেছিলেন আমার যে হিসাবকে, সেটাও মেডিকেল করে দিই। অন্তত না করে আমি 40 থেকে 50,000 টাকা আমি শুধু মেডিকেল আমার করে দিচ্ছি। কিন্তু আমাকে কিছু করতে হয় না, আমাকে শুধু সই করে দিতে হয়। কাগজ উনি নিয়ে আসছেন, উনি কলকাতায় যে জমা দিচ্ছেন, মাইনের সঙ্গে টাকা খোঁজও নিচ্ছে আমার সঙ্গে, যে একবার মাইনের সঙ্গে মেডিকেল ঢুকেছে তো নাকি, আমার সঙ্গে করে নিচ্ছে। তাই এই জন্য আমি আমার যে হিসাবকে ধন্যবাদ জানাই। এইগুলো আমি আমার এবার আমাদের যে মাঠ করবেন লোকেশটা, আমাদের যে সৌরি বিএসএনএল আরামবাগ সাব ডিভিশন, আরামবাগ হুগলি অবসর গ্রহণ উপলক্ষে বিদায়ী সংবর্ধনা। নাম শ্রীযুক্ত অসীম কুমার দে মহাশয়। হে বিদায়ী অতিথি, আপনি আমাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন। আপনার সুদীর্ঘ কর্মজীবন বিএসএনএল কর্মচারী হয়ে গত 31 অক্টোবর 2025 তারিখে অবসর গ্রহণ করেছেন। আপনার নিষ্ঠা, নিয়মানুবর্তিতা, কর্তব্য পরায়ণ আমাদের মুগ্ধ করেছে। নিয়মে রাজত্বে অনিয়ম হবার তো নয়, যতই বলি যেতে দেব না, আপনাকে তবু যেতে দিতেই হচ্ছে। এই নিরলস কর্মী, আমাদের উষ্ণ অভিনন্দন গ্রহণ করুন। আপনার স্নেহ, কর্মদক্ষতার ছায়ায় আমাদের দিন কেটেছে অতুলনীয়ভাবে। তাই তো আপনি থাকবেন আমাদের মনের মণিকোঠায়, আপনি থাকবেন স্মৃতির সমুদ্রে, আমাদের মনের মাঝে। কর্মজীবনের প্রতিটি মুহূর্তে ছিলেন শৃঙ্খলা পরায়ণ, সাংগঠনিক এবং বয়স্কদের প্রতি যেমন ছিল শ্রদ্ধা, ছোটদের প্রতি ভালোবাসা। তাই তো আপনি সবার কাছে মাটির মানুষ, মনের মানুষ, সবার প্রিয় অসীম কুমার দে। আপনার ঐকান্তিক কর্মপ্রচেষ্টা, নিয়মানুবর্তিতার যে স্বাক্ষর রেখেছেন, তা পরবর্তী প্রজন্মের মধ্যে প্রবাহিত হোক। আমরা পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আপনার অবসর জীবন হোক সুখময়, হোক মধুময়, আপনার কর্মব্যস্ততা প্রসারিত হোক সর্বস্তরে। আমরা সবাই কামনা করি আপনার অবসর জীবন ভরে উঠুক সুখ, সমৃদ্ধি আর শান্তিতে। শুভেচ্ছান্তে আরামবাগ সাব ডিভিশনের সকল স্তরের কর্মচারীদের। তখন